সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ টিভি রাজ দরবার। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে এমন বিশেষ ব্যক্তিত্বদেরকে আমন্ত্রণ জানাবো যাদের রাজনৈতিক ইতিহাস এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে সুদীর্ঘ পরিচিতি কিংবা রয়েছে অনেক আত্মত্যাগের এবং অনেক লম্বা ইতিহাস। আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি ছাত্র নেতা থেকে কেন্দ্রীয় নেতা, এবং আজকে আমাদের অতিথি হিসাবে বাংলা ভিউ স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ। আসলে অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ আলাদাভাবে সিলেট অঞ্চলে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেক ইতিহাস, অনেক ত্যাগ, অনেক অর্জন। উনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর। জনাব অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, আপনাকে রাজদরবার অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আপনি? আমি বাংলা ভিউ টিভি রাজদরবার অনুষ্ঠানে আপনি সহ আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আসলে আমাদের প্রথম অনুষ্ঠানে আপনাকে চেয়েছিলাম, কারণ আসলে আপনি এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যার আসলে রাজনীতিতে রয়েছে একটি সুদীর্ঘ ইতিহাস, রয়েছে আসলে সিলেট বিভাগ গড়ে ওঠা এবং সিলেটের অনেক অর্জনের পেছনে আপনার অনেক বিশাল ভূমিকা। আমরা জানি যে আপনি একসময় ছাত্র নেতা ছিলেন, একদম অল্প বয়সে ছাত্র রাজনীতি দিয়ে আপনার শুরু হয়েছিল, এখন আপনি জাতীয় নেতা, দীর্ঘ পথ চলা। আমরা এই অনুষ্ঠানে সেই সম্পর্কিত বিষয়গুলো নিয়েই জানব। তার আগে যদি আমরা আমাদের প্রাসঙ্গিক আলোচনার যাওয়ার পূর্বে যদি জানতে চাই আপনার পরিবার সম্পর্কে একটু, কে আছেন, কি করছেন? আমি একটি মধ্যবিত্ত পরিবারে গ্রামে আমার জন্ম। আমার পিতা মরহুম আব্দুল গফুর, আমরা 8 ভাই 6 বোন। সুতরাং আমরা গ্রামে লেখাপড়া করে শহর থেকে রাজধানীতে লেখাপড়া করে এসেছি। আমার বাবা নেই, মা আছেন। আমার স্ত্রী একজন ক্রীড়া সংগঠক। আমার এক সন্তান, ছেলে সন্তান, তিনি সাবিয়ান আহমদ মিসবা, সে ল অনার্স পড়তেছে এবং মেয়ে MBA ফাইনাল দিয়েছে। আমার ভাই বোন যারা আছে সবাই বিবাহিত, সবাই সংসার, কেউ অনেকেই বিদেশে লন্ডনে আছেন, অনেকেই দেশে আছেন, কাজকর্ম নিয়ে ব্যস্ত আছেন। এই হলো আমার পরিবার। আমরা দেখি যে আপনি শৈশব সময় থেকে আসলে অনেকটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এক ধরনের দেশ গঠনে ভূমিকা রাখা কিংবা জড়িত হওয়া শুরু করেছিলেন। তো এর বাইরে শৈশবে একটা সময় থাকে বিদ্যালয়ে যাওয়া, খেলাধুলা করা, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া, কেমন ছিল সেই সময়টা? আমরা এই হযরত শাহজালালের পূর্ণভূমিতে জন্মগ্রহণ করেছি। আমার পিতাও জন্মগ্রহণ করেছেন। আমরা একটি মধ্যবিত্ত পরিবার। এই পরিবার নিয়ে আমি সিলেটে, আমার পিতা আমার জন্মের আগ থেকেই তিনি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন। পারিবারিকভাবেই আমার পিতা সহ আমার সবাই এই স্বাধীনতার পক্ষের শক্তি ছিলেন, বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে। যদিও আমার পিতা খুব বেশি লেখাপড়া করেননি, তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন এবং সফল পিতা হিসাবে আমি মনে করি আমার পিতা সেই দায়িত্ব পালন করেছেন। 8 ভাই 6 বোনকে লেখাপড়া করে একটি পর্যায়ে নিয়ে এসেছেন। তখন থেকেই পারিবারিকভাবেই 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর আমি আরও বেশি উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যে আমি স্কুল জীবন থেকে আমি এই আন্দোলনে নেমে পড়ি। এবং আমার মনের মধ্যে যে স্পৃহা, যে একজন এই বাংলাদেশের সারাটে জীবন যিনি বাঙালি জাতির জন্যে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, জেল কেটেছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন, তার তবু মাথা নত করেননি। সুতরাং সেই ব্যক্তির নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে এবং দেশে গণহত্যা চালিয়েছে। এত নির্বিচারে গণহত্যা চালিয়েছিল। এরপরে দেশটি স্বাধীন হয়েছে। স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় নির্মমভাবে রাতের অন্ধকারে ফজরের আজানের সময় তাকে হত্যা করা হয়েছে। তার পরিবারের ইতিহাসের অত্যন্ত জঘন্যতম কালো অধ্যায়। এবং
শেখ শিশু শেখ রাসেল সহ সেদিন মানে 1971 সালে যেভাবে গণহত্যা চালানো হয়েছিল ঠিক তেমনিভাবে এটা পরিবার সহ নারী হত্যা, শিশু হত্যা, রাজনীতিবিদ হত্যা, জাতির পিতাকে হত্যা করে কারাগারের অভ্যন্তরে জাতীয় চার নেতা যারা এই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে তাদেরকেও কারাগারের ভিতরে পাখির খাঁচায় বন্দি রেখে তাদেরকে হত্যা করেছে। এই হত্যাকারীদেরকে তৎকালীন সামরিক সরকার, জিয়া সরকার তাদেরকে পুনর্বাসিত করেছে, তাদেরকে পুরস্কৃত করেছে এবং এই হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হবে না মহান জাতীয় সংসদে তারা সেই আইন পাশ করেছে, ইন্ডিমিনিটি অ্যাক্ট করেছে। এইসব জিনিস নিয়ে একটা ক্ষোভ, একটা বিরহ, একটা যন্ত্রণার মধ্যে আমরা সেই সময় সেই বঙ্গবন্ধু হত্যা, সেই অন্যায় অত্যাচার, সেই স্বৈরাচারের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে তখন আমি স্কুলের 9-10-এর ছাত্র ছিলাম। 77 সালে আমি মেট্রিক পাস, তখন ছাত্র রাজনীতির সাথে জড়িত। আমরা আপনার ছাত্র রাজনীতির দিকে একটু যাব, যে আপনার কিন্তু আসলে আপনি বললেন যে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার প্রতি আমাদের অসংখ্য শ্রদ্ধা এবং যেটি আসলে তিনি ডিজার্ভ করেন বাঙালি জাতির কাছ থেকে অন্তত। আপনি তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র রাজনীতিতে তারই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাথে আপনি জড়িত ছিলেন আপনার ছাত্র জীবন থেকে। এবং বাংলাদেশ ছাত্রলীগে আমরা দেখেছি আপনি কিন্তু আপনার কলেজ জীবনেই ঐতিহ্যবাহী মদনমোহন কলেজের কিন্তু আপনি সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আবার ছাত্র সংসদেরও দায়িত্ব পালন করেছেন। ছাত্র সংসদে ছিলেন, তখন ছাত্র সংসদ জমজমাট অবস্থায় ছিল। আবার আপনি সিলেট জেলা ছাত্রলীগেরও সাধারণ সম্পাদক, সভাপতির দায়িত্ব পালন করেছেন। এই সংগঠনটির আবার কেন্দ্রীয় পর্যায়ে টানা 3বার আপনি সেন্ট্রাল মেম্বারও ছিলেন। বিষয়টি নিঃসন্দেহে একজন ছাত্র নেতার জন্য গৌরবের। এই দিনগুলো কেমন ছিল? এই দিনগুলো অত্যন্ত কঠিন বাস্তবতার মধ্যে আমাদেরকে আন্দোলন করতে হয়েছে। এই আন্দোলন করতে গিয়ে অনেকবার আমাকে কারাগারে যেতে হয়েছে এবং বিশেষ করে 82 সালে 24শে মার্চ যখন এরশাদ সরকার ক্ষমতায় আসছে তখনই এই দিনটির কথা আমার এখনও মনে আছে। মামলা আমার উপর দেওয়া হয়েছে, আমাদের ছাত্র নেতাদের উপরও দেওয়া হয়েছে। তো তারপরেও এই মামলা যাই হোক, একটা তৃপ্তি যে বঙ্গবন্ধুর হত্যাকারীকে আমি নিজ হাতে পিটাতে পেরেছি, নিজ হাতে শাস্তি দেওয়ার চেষ্টা করেছি এই ছাত্র জীবনে, এটা আমার তৃপ্তি। এটা নেত্রী সেটাকে স্মরণ রেখেছেন। এটা দুঃখজনক অধ্যায় হলো সেই সময় আমি ছাত্রলীগের 17 মাস কারাগারে ছিলাম। কারাগার থেকে যখন মুক্তি পেলাম, মুক্তি পাওয়ার পর আমি যখন ছাত্রলীগের বালাগঞ্জের ছাত্রলীগের কাউন্সিলে গিয়েছি, কাউন্সিল করে আমি যখন সিলেটে ফিরে এসেছি, এসে যখন পত্রিকার সাথে আমি যোগাযোগ করছি যে সম্মেলনের নিউজটি দিব, সেই সময় পত্রিকা অফিস থেকে বলা হয়েছে আমার ছাত্রলীগে আমাকে সভাপতির পদ থেকে অপসারিত করা হয়েছে। কে করলো সেটা? এটা তখন কেন্দ্র ছাত্রলীগের জাতীয় সম্মেলন সামনে ছাত্রলীগের। তো আমি 17 মাস জেলে ছিলাম, তখন 2 বছর অন্তর অন্তর সম্মেলন হতো। 17 মাস তো আমি জেলেই। হ্যাঁ। সুতরাং আমি ঠিকমতো বিভিন্ন উপজেলার সম্মেলন করতে পারিনি। এই ব্যর্থতার অজুহাতে আমাকে যারা তৎকালীন সময়ে দায়িত্বশীল ছিল বা সিলেট বিভাগের যারা আওয়ামী লীগের দায়িত্বশীল ছিল, জাতীয় পর্যায়ে যারা ছিলেন, আমি নাম কারো বলবো না, অনেকেই দুনিয়াতে নেই, অনেকেই আমাদের দলে নেই, আমাদের রাজনীতির বাইরের বাউন্ডারিতে আছে। আসলে যারা জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা দেশে রাজনীতিতে আসার পরে যাদেরকে নেত্রী বিশ্বাস করেছিলেন, সেই বিশ্বাসের জায়গায় তারা অবিশ্বাস, মুনাফিকি, বেঈমানি করেছে, তাকে আঘাত দিয়েছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারা এই ছাত্রলীগের সভাপতির দায়িত্ব যাকে দিয়েছিলেন, ডাকসুর বিবি যাকে বানিয়েছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বানিয়েছিলেন, জাতীয় সংসদের সদস্য বানিয়েছিলেন, তারাই আমার বিরুদ্ধে এই রাজনীতির আমার উপর একটা বিচ্যুতি ঘটানোর চেষ্টা করেছিল। তো আমি নিরুপায়ে আমার প্রিয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়েছিলাম। তখন তিনি আমাকে বলেছিলেন যে তোমাকে যারা
তোমার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তোমার বিরুদ্ধে যারা ছাত্রলীগের পদ কেড়ে নিয়েছে, বাতিল করেছে, আমি তোমাকে তাদের পাশের চেয়ারে বসাবো। ঠিকই জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা তিনি যে কথা দিয়েছিলেন আমাকে, কথা ঠিকই তিনি রক্ষা করেছেন। তিনি আমাকে 20 বছর পর তিনি আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করেছেন। আপনি টানা 3 বার করেছেন। তৎকালীন সময়ে সাংগঠনিক সম্পাদক হওয়ার পর আমাদের 7 জন সাংগঠনিক সম্পাদক নতুনভাবে তিনি বিভিন্ন অঞ্চল থেকে এনেছেন। বিভিন্ন ত্যাগ তিতিক্ষা, যারা দলের প্রতি আনুগত্য, বঙ্গবন্ধুর প্রতি আনুগত্য, নেত্রীর প্রতি আনুগত্য, বিশ্বাস যারা স্থাপন করে আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে নিয়েছেন। সেই সময় আমাদের অনুভূতি তিনি জিজ্ঞাসা করেছেন। সেই অনুভূতি বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে আমি বলেছিলাম যে নেত্রী, আপনি যে কথা বলেন আপনি সে কথা রাখেন। আপনি আমাকে এইভাবে আমার উপর যে নির্যাতন এসেছিল, পার্টির মধ্যে যে কুচক্রী মহল যে অবস্থান আমার বিরুদ্ধে নিয়েছিল, তখন আপনি বলেছিলেন তাদের পাশের চেয়ারে আমাকে বসাবেন। ঠিকই আপনি আপনার চেয়ারে তাদের চেয়ারে আমাকে বসিয়েছেন, কিন্তু তারা অনেকেই দুনিয়াতে নেই, অনেকেই বাউন্ডারির বিরুদ্ধে, অনেকেই আপনার বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা আজকে দূরে সরে আছে। কিন্তু আপনি আমাকে কথা দিয়েছিলেন, সেই কথা আপনি রক্ষা করেছেন। ঠিকই আপনি বঙ্গবন্ধুর মতো নেতৃত্ব দিয়েই বাংলাদেশকে, সমগ্র জাতিকে দৃঢ়তা ঐক্যবদ্ধ করে একদিন আপনি আমাদের জাতির পিতার স্বপ্ন, মুক্তিযুদ্ধের স্বপ্ন আপনি বাস্তবায়ন করবেন। আজ তিনি সেটা বাস্তবে রূপ দিতে চলেছেন এবং বাস্তবতার দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। সমগ্র জাতিকে, সমগ্র রাজনৈতিক প্রগতিশীল রাজনৈতিক দলকে একটি জায়গায় আনতে পেরেছেন। আওয়ামী লীগ খণ্ড বিখণ্ড ছিল, দেশে আসার পর সকল ব্র্যাকেট বন্ধন আওয়ামী লীগকে ব্র্যাকেট উড্ড করেছেন। সকল মুক্তিযুদ্ধের পক্ষে সকল মুক্তিযোদ্ধাদেরকে একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। সমাজের সকল বুদ্ধিজীবীদের একটি জায়গায় নিয়ে এসেছেন। সকল পেশার মানুষকে একটি জায়গায় নিয়েছেন। সকল রাজনৈতিক প্রগতিশীল রাজনীতিকে একটি জায়গায় এনে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। ঐক্যবদ্ধ করে আজকে জাতিকে বিশ্বের দরবারে অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে তিনি প্রবেশ করেছেন। আজকে সারা বিশ্বে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, আজকে সারা বিশ্বের নেতৃত্ব তিনি দিচ্ছেন। এবং উনার এই যে সফলতা, জাতীয় নেত্রী হিসাবে, দলীয় প্রধান হিসাবে, এই দেশের মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে, সেই জায়গাটুকু কিন্তু আপনাদের মতো জেলা বিভাগ প্রত্যেকটা জায়গা থেকে যারা জাতীয় নেতা হয়েছেন বা স্থানীয়ভাবে সংগঠিত করেছেন দলকে, দলের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কাজ করেছেন, তাদের ভূমিকাটাও নিঃসন্দেহে অনেক বেশি। তো আপনি যেহেতু একদম ছাত্র রাজনীতি থেকে কেন্দ্রীয় পর্যায়ে উচ্চপদস্থ একটি রাজনীতির একটি জায়গায় আছেন, আপনার অনেক জায়গা ছিল যেখানে আপনি বলছেন যে অনেক ঘাত প্রতিঘাত, সংঘাত, সফলতা ব্যর্থতা অনেকটা ছিল। তো বাংলাদেশে একটা সময় আমরা জানি যে স্বৈর শাসকও ছিল, গণতন্ত্র সবসময় যে অব্যাহত ছিল তাও না। তো 90-এর সময়গুলোতে বা ওই কাছাকাছি যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিল, সেই সময়ে আপনার ভূমিকা, আপনার সেই সময় দেখেন, আমরা 75-এর পরে যখন আমরা নেতৃত্বহীন অবস্থায় ছিলাম, অনেক আওয়ামী লীগ নেতাদেরকে, অনেক এমপি মন্ত্রীদেরকে খুঁজে পাই নাই। আমরা আমাদের যে স্পৃহা, যে অনুভূতি নিয়ে আমরা অগ্রসর হয়েছিলাম, সেই সময় ঢাকায় জাতীয় কাউন্সিল হয়েছে। সেই কাউন্সিলে তৃণমূল পর্যায় থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে যখন আওয়ামী লীগের সভাপতি করা হয়, তখন সেই সম্মেলনে আমরা ছিলাম। আমরা সেই সময় দেশে এসেছেন এবং বিশ্বাস করেন সিলেটের প্রতি বঙ্গবন্ধু যেভাবে সিলেটের প্রতি তার যে আস্থা বিশ্বাস ছিল, ঠিক তেমনিভাবেই বাংলাদেশে 1981 সালে আমাদের সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর নির্বাসিত 5 বছর জীবনযাপনের পর তিনি দেশে এসেছিলেন। লাখো লাখো মানুষ সেদিন ঢাকা বিমানবন্দরে তাকে সম্বর্ধনা জানিয়েছে। সেদিনও ঢাকায় বৃষ্টি ছিল। বাংলাদেশে আসার পর প্রথম জেলা পর্যায়ে সর্বপ্রথম সিলেটে 81 সালে তিনি এসেছিলেন। হযরত শাহজালালের মাজারে এসেছেন, নামাজ আদায় করেছেন, কোরআন তিলাওয়াত করেছেন, জিয়ারত করেছেন। এরপর মাদ্রাসা ময়দানে, বিশাল ময়দানে এসেছেন। প্রবল বৃষ্টি ছিল, হাঁটুফানি হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে আর আমাদের নেত্রী চোখের পানি একাকার। সেদিন যখন আমরা তাকে রেল স্টেশনে সিলেট রেল স্টেশনে তাকে আমরা রিসিভ করি,
আমার নেতৃত্বে, আমাদের নেতৃত্বে তখন হাজার হাজার ছাত্র সেদিন তাকে দিয়েছিল। সেই সময় সেই গঠন মানে সেই অনুষ্ঠানের পর নেত্রীকে বিদায় দেওয়ার পর এর পরবর্তী 2 সপ্তাহ পর মাননীয় আমাদের নেত্রী আমাকে ডেকেছেন, আমার সাথে কয়েকজনকে ডেকেছেন ঢাকায়। ওনার সাথে উনি আমাকে আদর করেছেন, স্নেহ করেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং আমরা যে আমাদের যে অনুভূতি, আমাদের ছাত্রদের যে অনুভূতি স্পৃহা আমাদের মাধ্যমে তিনি এই সিলেটের সমস্ত ছাত্র সমাজকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। এরশাদ বিরোধী আন্দোলনে নেত্রীর বিরুদ্ধে যে আন্দোলন, নেত্রীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে সেটার মোকাবেলা করেছি। আর তারপরে খালেদা জিয়ার সময়ও আমাদের নেত্রীর বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন, 111-এর সময় আমাদের নেত্রীর বিরুদ্ধে যারা 111-এর সময় যারা অবস্থান নিয়েছেন, যারা বঙ্গবন্ধুর সাথে যারা বেইমানি করেছেন, বঙ্গবন্ধু হত্যার পর যারা রাস্তায় নামেননি, এরা আবার বঙ্গবন্ধুর নেত্রী, বঙ্গবন্ধুর কন্যার সাথে রাজনীতিতে আছেন। এরপরেও নেত্রীর সাথে নেত্রী তাদেরকে জাতীয় পর্যায়ে নিয়েছেন, প্রেসিডিয়াম মেম্বার করেছেন, বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত করেছেন। তারা আবারও অনেকেই তার বিরুদ্ধে, আমি আগেই বলেছি যে আমাদের ডাকসুর বিপি তিনি করেছেন। ডাকসুর ইলেকশনের সময় আমাদের নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যানভাস করেছেন, ডাকসুর বিপি করেছেন, ছাত্রলীগের প্রেসিডেন্ট করেছেন, তারপরে সাংগঠনিক আওয়ামী লীগের মতো বিশাল সংগঠনের সাংগঠনিক সম্পাদক করেছেন, এমপি করেছেন। এরা তখন ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্রের মোকাবিলা আমরা করেছি। সিলেট বিভাগে কোনো সংস্কারবাদীর অবস্থান সৃষ্টি করতে দেইনি। আমরা নেত্রীর পাশে, আমাদের নেত্রী যখনই বাংলাদেশে এসেছেন তখন থেকেই নেত্রীর পাশে আমরা আছি, অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও নেত্রীর পাশে থেকে কাজে করে যাব। কারণ আমাদের যদিও আমি মুক্তিযুদ্ধে যেতে পারিনি, বঙ্গবন্ধুর নেতৃত্বে কাজ করতে পারিনি, ছাত্র ছিলাম, তারই কন্যা, তারই রক্ত আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আমি কর্মী হিসাবে কাজ করলো। আমি মনে করি আমার জীবন ধন্য। আমাদের ছাত্র সমাজে, ছাত্রলীগে আমরা ধন্য মনে করি যে আমরা বঙ্গবন্ধুর রক্তের সাথে আমরা রাজনীতি করছি। আজকে আরও খুশি, আরও আনন্দিত আমি যে ঐতিহাসিক রাজনৈতিক সংগঠন, এই উপমহাদেশের ঐতিহাসিক রাজনৈতিক সংগঠন, এটা বিশ্বের 10-12টি রাজনৈতিক দলের মধ্যে অন্যতম। সেই দলে বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর রক্তের সাথে, তার সাথে জাতীয় কেন্দ্রীয় কমিটিতে আমরা কাজ করছি। এটা আমাদের চরম পাওয়া, এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া যে আমরা বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করতে পারিনি, তার কন্যার সাথে রাজনীতি করে যাচ্ছি। এটা ঐতিহাসিক রাজনৈতিক দলের, এটাই আমি মনে করি আমার জীবনের সবচেয়ে আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজের সাথে, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের পরপর 3 বারের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, পাশাপাশি পেশাগত জীবনে আছেন সিলেটের সর্বোচ্চ আইন কর্মকর্তা, পাবলিক প্রসিকিউটর হিসাবে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে। আজকের রাত দরবার এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।